দর্শক, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ অনুষ্ঠান প্রভাত ফেরিতে। আপনাদের সঙ্গে আছি আমি শুভ অঙ্কুর। ২১ বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল নাম, ২১ বাঙালি জাতির প্রেরণার নাম। যেদিন বাংলার দামাল ছেলেরা এই ভাষার মাতৃভাষা কথা বলার জন্য অকাতরে জীবন দিয়েছিল, বরণ করে নিয়েছিল শহীদের বীরত্বগাথা। ২১ ফেব্রুয়ারি বলি বা ৮ ফাল্গুন বলি, যেটাই বলি না কেন, এই দিন বাংলা মায়ের দামাল ছেলেদের তাজা রক্তে ঢালা পিচ রঞ্জিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা। সেই রাষ্ট্রভাষা বাংলা এখন শুধু আমাদেরই মাতৃভাষা নয়, স্বীকৃতি পেয়েছে পুরো আন্তর্জাতিক অঙ্গনে। রচিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি মহান সোপান। আজকে আমরা আলোচনা করব ২১শে ফেব্রুয়ারির এই মহান তাৎপর্য নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন উচ্চারণ গবেষক গোলাম সারোয়ার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আর আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার এবং আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই ডক্টর সৌরভ শিকদারের কাছে আমি আসতে চাই। আমরা যেই ভাষা নিয়ে কাজ করেছি, সেই আন্তর্জাতিক সেই ভাষা এখন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটি আসলে প্রত্যেকটি ভাষাকে তার যে নিজস্ব গৌরব রয়েছে সেই গৌরবটিকে প্রতিষ্ঠিত করার জন্য একটি বড় পরিচয় বহন করছে। তো এই জায়গা থেকে আমাদের যে পৃথিবীর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে ভাষা রয়েছে, সেই ভাষার অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা কি যথেষ্ট পরিমাণ কাজ করতে পেরেছি বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকে। ২১-এর যে চেতনা এবং বাঙালির যে মাতৃভাষার চেতনা, যার মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভাষার অধিকার পেয়েছি এবং পরবর্তীকালে বাংলাদেশ নামক একটি স্বাধীন মানচিত্র পেয়েছি পৃথিবীর বুকে, সেই দেশে সেই বাংলা ভাষার ২১-এর মর্যাদা আজকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে আজকের এই দিনটি সারা পৃথিবীতে। অর্থাৎ এখন এই মাতৃভাষার অধিকারের এই দিবসটি এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এটাও ঠিক যে এই বাংলাদেশেই বাংলা ছাড়াও আরো অন্যান্য ভাষার মানুষ রয়েছে, সেই সমস্ত ভিন্ন সংস্কৃতির এবং ভিন্ন ভাষার যে মানুষ, যাদেরকে আমরা আদিবাসী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে থাকি, সেই আদিবাসীদের যে ভাষা, সেই ভাষার ব্যাপারে আমরা মোটেই যথেষ্ট যত্নশীল নই। তার প্রমাণ চারিদিকে আমাদের রয়েছে। মাতৃভাষার অধিকারের ব্যাপারটা কি শুধু এই যে আমি কথা বলার সুযোগ পাচ্ছি আমার মায়ের ভাষায়, ব্যাপারটা তাই নয়। আমাদের মহান সংবিধানের দিকে যদি দৃষ্টি দেন তাহলে দেখবেন যে সেখানে সকল নাগরিকের সম অধিকারের কথা বলা আছে। এই যে সম অধিকারের কথা বলা আছে, সেই সম অধিকার হচ্ছে সব ধরনের অধিকার। বাঙালি হিসেবে যদি আমি বাংলা ভাষায় পড়াশোনার সুযোগ পাই, বিদ্যালয়ে গিয়ে একটি বাঙালি শিক্ষার্থী যদি বাংলা ভাষার বই পাই, বাংলা ভাষার শিক্ষক পাই, তাহলে একটি গারো বা একটি সাঁওতাল কিংবা একটি চাকমা শিশু বা শিক্ষার্থী বিদ্যালয়ে যে সেটাও পাওয়ার কথা, তার নাগরিক অধিকার। কিন্তু আমাদের দেশে এখনো সেই অধিকার প্রতিষ্ঠা পায়নি। যদিও সরকারি কিছু উদ্যোগ আছে, চেষ্টা আছে, চলছে, কিন্তু সেই চেষ্টা বা উদ্যোগে এখনো আমরা সফলতা দেখাতে পারিনি। এটি হলো মাতৃভাষায় লেখাপড়া করার অধিকার। এর বাইরেও আমাদের বাংলা ভাষায়, যেমন বাংলা ভাষা সংস্কৃতি প্রকাশের জন্য আমাদের সমস্ত টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদপত্র, এগুলো আমাদেরকে সমৃদ্ধ করছে, সাহিত্য চর্চার ক্ষেত্রে উন্মুক্ত করেছে আমাদের বাংলা ভাষার। আমাদের অন্যান্য যে সমস্ত আদিবাসীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সীমিত এই সুযোগটি। আমার জানা মতে বান্দরবন এবং রাঙামাটি এবং কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চাকমা, মারমা, আরো কয়েকটি ভাষায় কিছু অনুষ্ঠান প্রচারিত হয়। নিজস্ব প্রচেষ্টায় আদিবাসীরা তাদের বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠানের অংশ হিসেবে তারা কিছু প্রপত্র প্রকাশ করে। চাকমা ভাষার কিছু কবিতা বই কিংবা মারমা ভাষার কিছু কি বলা হয় পত্রিকা।
কিন্তু সেগুলো যথেষ্ট নয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। যে দেশের মানুষ হিসাবে আমরা আমাদের মাতৃভাষার অধিকারের কথা বলছি, যে আমরা অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছি, লড়াই করেছি, সেই দেশেই অন্যান্য মাতৃভাষা অবহেলিত। এটি আজকে বাস্তব সত্য। নিউজ 24 একটি প্রতিবেদন করেছিলাম, আমরা সেই বিষয়টি একটু দর্শকদেরকে দেখাতে চাই। পৃথিবীর সকল ভাষার অধিকার রক্ষা পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণদের মধ্যে এই প্রবণতাটি আসলে এই তাদের যে মাতৃভাষা, এই ভাষার চর্চার প্রবণতাটা দিন দিন কমে যাচ্ছে। কেউ কেউ ইদানিং নিজ ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, যাকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতারা তাদের নিজস্ব ভাষা রক্ষার ক্ষেত্রে হুমকি বলে মনে করছেন। এই জাতিগোষ্ঠীগুলোর নিজস্ব সংস্কৃতির চর্চা তাদের ভাষাকে বাঁচিয়ে রাখার অন্যতম হাতিয়ার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। বাংলা গানের গারো ভাষায় অনুবাদ, তারি তালে প্রাচীন নাচ। অনুবাদ ছাড়া নিজেদের ভাষার গানেও নাচা হয়, তবে গারো সংস্কৃতির অনুষ্ঠান হয় বছরে হাতে গোনা কয়েকটা। বাংলা নাচই বেশি শেখানো হয়, কারণ বিভিন্ন অনুষ্ঠানে সব সময় বাংলা গানই বেশি হয়। কিবা কিবা গং পানালয়। কেউ কেউ গাইতে পারেন, বলতেও পারেন, কিন্তু লিখতে পারেন না। বাংলা ভাষায় ভালো লাগে, কিন্তু তঞ্চঙ্গা ভাষায় আরো ভালো লাগে, নিজের মাতৃভাষা বলে কথা। আমাদের ভাষাটা বুঝতে পারি, মানে এটার অর্থ কি, কিন্তু আমরা যে একটা ফ্লুয়েন্টলি ভাবে বলবো সেটা হয়ে ওঠে না। চৌসিং অং মার্মা জানান, ঘরের বাইরে বেশি ব্যবহারের কারণে বাংলা ভাষাই সহজ মনে হয়। ঠিকমতো বুঝতে পারেন না মার্মা ভাষার সাহিত্য, নাটকও। আমি কম শিখতেছি, আমার পরের জেনারেশন আমার থেকে আরো কম শিখবে, এরপরের জেনারেশন আরো কম শিখতে শিখতে দেখা যাবে যে এক সময় ওয়ার্ডটা, আমাদের ল্যাঙ্গুয়েজটা বিলুপ্ত হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসীদের অনেক ভাষার নেই প্রতিষ্ঠিত লিখিত রূপ, তাদের সাহিত্যগুলো মৌখিকভাবে প্রচলিত। মুখে মুখে বলা একটা সাহিত্য, গল্প হয়তো লিপিবদ্ধ হয় নাই, তো এইগুলো সব হারিয়ে যাবে। বাঙালি সংস্কৃতি যেমন আমাদেরকে সমৃদ্ধ করেছে, আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তেমনি বাংলাদেশে অন্যান্য যে জাতিগোষ্ঠীর মানুষ আছে, যে আমরা আদিবাসী বলি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, তাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকেও তুলে ধরার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এরই মাঝে কেউ কেউ চালিয়ে যাচ্ছেন নিজ সংস্কৃতির চর্চা। সাক্রামেন্ট ব্যান্ডের 5 সদস্যই গারো সম্প্রদায়ের। 2009 সাল থেকে গারো ভাষায় গান গেয়ে আসছেন তারা, সাথে গেয়ে থাকেন বাংলা গানও। তো আমরা অনেক ট্রাই করছি যে আমাদের বাংলাদেশে যে আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা যাতে বুঝুক। যদি আমাদের মনে হয় যে না এখন বাংলা গান করতে আমার খুব ভালো লাগতেছে, তখন আমি বাংলা গান করছি। বিশ্বের দরবারে তো অবশ্যই নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই। ইউনেস্কোর হিসাবে 1950 সাল থেকে এ পর্যন্ত 240টি ভাষা সম্পূর্ণ বিলুপ্ত বা বিলুপ্তির পথে। বিলুপ্ত ভাষাগুলোর সাথে হারিয়ে যাচ্ছে সেসব ভাষার সাহিত্য, সংস্কৃতিও। পৃথিবীর প্রতিটি আদিবাসী গোষ্ঠীরই রয়েছে নিজস্ব সংস্কৃতি, আর এই সংস্কৃতিগুলোই পুরো পৃথিবীকে করে তুলেছে বৈচিত্র্যময়। বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসীদের এই সাহিত্য, সংস্কৃতিকে আরও বেশি বিকশিত করতে প্রয়োজন আরও বেশি মাতৃভাষার চর্চা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা এই বিষয়টি একটু সঞ্জীব দ্রং আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। সঞ্জীব দ্রং, আপনি নিশ্চয়ই শুনছিলেন এই যে প্রতিবেদনটি প্রচারিত হচ্ছিল আমাদের। আসলে একটি ভাষা আন্দোলন এবং সেটি যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তকমা আমরা অর্জন করতে পেরেছি, আমাদের যখন এটি একটি বড় ধরনের অর্জন, আমাদের সেই অর্জনের জায়গায় আরেকটি আমাদের দেশের যে অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষাগুলো রয়েছে সেগুলো রক্ষায় কতটুকু আমরা অবদান রাখতে পারছি বলে আপনি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রতিবেদন দেখছিলাম, সৌরভ ভাই বলেছেন কিছুটা, সেটা হলো যে আপনার যে ভাষার জন্য জীবন দিয়েছেন যে জাতি, বাঙালি জাতি, তাদের যে গৌরব উজ্জ্বল অবদান, এবং এটা তো বিরল, ইতিহাসে বিরল যে ভাষার জন্য জীবন দেওয়া। তো সেই দেশে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। নিশ্চয়ই আপনার মনে আছে যে ইউনেস্কো যখন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় 21শে ফেব্রুয়ারিকে, তার মূল বক্তব্য ছিল এই পৃথিবীতে যে 7,000 মাতৃভাষা আছে, তার কোনোটাই যেন বিলুপ্ত না হয়। তো বাংলাদেশে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
সমীক্ষা করে পেয়েছে 41টি মাতৃভাষা, তার মধ্যে 39টি হলো আদিবাসীদের মাতৃভাষা, যেমন আমার গারো। আমি তরুণ ছেলে মেয়েদের কথা শুনছিলাম, তারা বলছে যে তারা অবশ্যই বাংলাকে তারা ভালোবাসে এবং তাদের মাতৃভাষাকেও তারা ভালোবাসে, এবং শহরে, এবং এরা সবাই শহরের ছেলে মেয়ে, শহরে বড় হয়েছে। কিন্তু আমি এখন আছি গ্রামে, আমার ময়মনসিংহের হালুয়াঘাটে আসিপাড়া গ্রাম, আমার পাশে মেঘালয় ভারতের, ওখানে গারোদের একটা রাজ্য আছে মেঘালয়, গারো খাসিয়াদের। আমার বক্তব্য হলো যে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের এখন অনেক বেশি দায়িত্ব, সৌরভ ভাইয়ের মতো কর্তব্য, যে এই দেশে যে আদিবাসী মানুষেরা আছেন তাদের যে 39টি মাতৃভাষা আছে, এটা কোনোটাই যেন একেবারে বিলুপ্ত হয়ে না যায়। কারণ মাতৃভাষা বিলুপ্ত হয়ে গেলে তার আবেগ, অনুভূতি, মূল্যবোধ, ঐতিহ্য এবং পরিচয় হারিয়ে যায়। এবং ভাষা হারিয়ে গেলে কি হবে? গল্প হারিয়ে যায়, তার জ্ঞান হারিয়ে যায়, উইজডম, নলেজ যেটাকে আমরা বলি, হারিয়ে যায়। এই উইজডমটা কি, নলেজটা কি? সেটা হলো, গল্পটা কি? গল্প হলো যে আদিবাসীদের গল্প হলো আপনাকে নদী রক্ষা করতে হবে, নদীর পানি আপনাকে বিশুদ্ধ রাখতে হবে, পাহাড় বন আপনাকে যত্ন করতে হবে, হ্যাঁ, রেখে যেতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, পরিবেশকে সংরক্ষণ করতে হবে। এই যে মানুষ এবং প্রকৃতির প্রতি যে শিক্ষা, যে সংস্কৃতি, মূল্যবোধ, যদি আদিবাসী ভাষা হারিয়ে যায়, সংস্কৃতি হারিয়ে যায়, এটা বিলুপ্ত হয়ে যাবে। এই যে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলি, ক্লাইমেট চেঞ্জ বলি, এটা পৃথিবীর আদিবাসীরা বলছে যে আদিবাসীদের জীবনধারা থেকে যদি আধুনিক সভ্যতা শিক্ষা গ্রহণ করত, তাহলে জলবায়ু পরিবর্তনের এই যে কি বলে ধ্বংসযজ্ঞ, সেটা হতো না। এই পৃথিবীতে আদিবাসী জনসংখ্যা মাত্র 5% পৃথিবীর মোট জনসংখ্যার, তারা জীববৈচিত্র্য রক্ষা করে 80% বেশি। আমি দেখছিলাম যে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা এই পৃথিবীতে, সারা পৃথিবীতে 6ষ্ঠ, র্যাঙ্কিং এ 6th পজিশন বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশে এবং অন্যান্য জায়গায়। তার মানে এটা অনেক বড় জাতি, বাঙালি জাতি। এখন তাদের এই বড়ত্ব বা মহত্ব, বিশালত্ব প্রমাণ করতে হবে এই দেশে যে সংখ্যায় কম। যেমন লুসাই জনসংখ্যা 1000-এর নিচে, এই দেশে বানাই জনসংখ্যা আছে মাত্র 2000 বা তারও কম। এই যে সংখ্যায় কম, বিলুপ্ত হয়ে যাবে, এবং তাদের মধ্যে বয়স্ক যারা, তারা মারা গেলে আর থাকবে না। এটা তো আমাদের জন্য অবশ্যই বেদনাদায়ক হবে, আমাদের বাংলাদেশের জন্য, যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন সেই দেশে। তো আমরা বলছিলাম যে আপনার যদি একটা আদিবাসী ভাষা একাডেমি জাতীয়ভাবে করা যেত এবং আঞ্চলিক ভাবেও করা যেত, এবং তাদেরকে যদি যুক্ত করা যেত। আমি এই পর্যায়ে এখানেই শেষ করবো। সেটি হলো, সৌরভ ভাই জানেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষাতে বলেছে 14টি মাতৃভাষা বাংলাদেশে, যেখানে কোল, সোরা, রেংমিচ্চা, কোচ, বর্মন, 14টি মাতৃভাষা বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এখন দেখেন, বাংলাদেশ থেকে 14টি মাতৃভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং আমার হিসাবে 25টি বিলুপ্ত হয়ে যাবে। এটা তো নিশ্চয়ই আমাদের দেশের জন্য ভালো নয়। তো সেই জন্য আমি চাই এটা ভাষা একাডেমি হোক। সরকার শুধু আজকে 21শে ফেব্রুয়ারিতে নয়, সারা বছর যেন আদিবাসীদের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য কিছু বিশেষ পদক্ষেপ, মানে অতিরিক্ত পদক্ষেপ যেন গ্রহণ করে। আমরা আসবো আপনার কাছে আবারও। একটু আমরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী তাসনুভা রয়েছে। তাসনুভা, কি পরিস্থিতি এখন সেখানে? আমরা একটু জানতে চাই কি পরিমাণ মানুষ এখন সেখানে এসে। একটি বাধ্যবাধকতা রয়েছে যে সংগঠন পর্যায় থেকে 5 জন এবং ব্যক্তিগত পর্যায় থেকে 2 জন বেদিতে উঠতে পারবেন। এই বিষয়টি কি একদম ঠিকঠাক দেখা হচ্ছে কিনা? আসলে শুভঙ্কর, আপনি যেটা বললেন যে হ্যাঁ শুভঙ্কর, শুনতে পাচ্ছেন আমাকে? আপনি যেটা বলেছেন আসলে বেদিতে ওঠার
হ্যাঁ, বেদিতে ওঠার ব্যাপারে আসলে কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু এখানে আসলে এত জনসমাগম, এত মানুষ, এখানে আসলে সেই বাধ্যবাধকতাটা মানা হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট শঙ্কায় রয়েছি। এখানে প্রত্যেকে তার নিজস্ব ব্যানার থেকে এসে প্রবেশ করছেন, বেদিতে ফুল দিচ্ছেন, এবং প্রত্যেকটা সংগঠন থেকে কিন্তু অনেক অনেক মানুষ আসছেন যারা বিভিন্ন দিক থেকে এসে যে দিক থেকে পারছেন তারা কিন্তু শহীদ বেদিতে এসে পুষ্প অর্পণ করছেন। এবং যে লাইনটা আপনার কাছে মাধ্যমে হয়তো দর্শকদেরকে দেখাতে চাবো যে কি পরিমাণ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। তাসনুবা থাকুন, আমরা আবারও আপনার কাছে হয়তো ফিরে যাব। আমরা এবার একটু আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন উচ্চারণ গবেষক গোলাম সরোয়ার, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এবার গোলাম সরোয়ার, সঞ্জীব দ্রং এবং ডক্টর সৌরভ শিকদারের কথা আপনি শুনছিলেন, আমরা একটি প্রতিবেদনও দেখিয়েছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলোর ক্ষেত্রে এক ধরনের কি বলবো, এটিকে অভিযোগ বলা যায় না, একটু হুমকির কথা তারা বলছেন, যে বিষয়টি তরুণ সমাজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ সমাজও বলছে যে তাদের ভাষাটি একটু চর্চা হারিয়ে যাচ্ছে, তারাও কিছুটা আগ্রহ হারাচ্ছে ভাষার প্রতি। আসলে ভাষা তো একটি বহমান বিষয়, এবং সেই জায়গা থেকে আসলে যদি আসলে ভাষার ভিতরে আগমন এবং গমন দুটিই না থাকে, তাহলে ভাষা তো এক সময় মৃত হয়ে যায়, যেটি আসলে ইতিহাস বলছে বারবার। তো এই জায়গা থেকে আসলে আপনার মন্তব্য কি, যে আসলে আমরা কি সেখান থেকে কিছু তো গ্রহণ করার বিষয় থাকতে পারে বাংলা ভাষায়? অনেক ধন্যবাদ আপনাকে, এবং দুজন বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক তথ্য, অনেক কিছু জানা গেছে। বিষয়টি রাষ্ট্রীয়ভাবে তো আসতে হবেই, আমি একমত তাদের সঙ্গে, এবং যাদের ভাষা তাদের দিক থেকেও কিছু পদক্ষেপ থাকতে হবে। আমার বলতে ইচ্ছে করছে যে উভয় পক্ষকে, রাষ্ট্র একটা বড় দায়িত্ব নেবে নিঃসন্দেহে, কিন্তু উভয় পক্ষকে, যাদের ভাষা তাদেরকেও খানিকটা এগিয়ে আসতে হবে। বিশেষ করে ঘরে একজন মা, একজন বাবা তার মেয়েকে তাদের ভাষাটা পড়ানোর চিন্তা করছেন কিনা, শেখানোর চিন্তা করছেন কিনা, এইটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপর যখন সেই শিশুটি হাঁটার বয়স হবে, চলার বয়স হবে, তখন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় হবে। কিন্তু সেখানে একটা সময় কিন্তু পার হয়ে যায়, 3 বছর, 4 বছর, 5 বছর। এই সময়টা যদি ঘরে তার ভাষা সম্পর্কে একটু কিছু জেনে শক্ত হতে পারে, অনেকখানি কিন্তু তাকে এগিয়ে দেবে। আমি একটা অভিজ্ঞতা থেকেই বলছি, যেমন ধরুন না, আমাদের অনেক বাংলাভাষী আছেন যারা বিদেশে, আমেরিকা, ইংল্যান্ড, নানান দেশে আছে। তাদের যে ছেলে মেয়ে ওখানে জন্মগ্রহণ করছে, তার মধ্যে কিছু সংখ্যক দেখা যাচ্ছে ছেলে মেয়ে ভালো বাংলা বলছেন, আবার বেশিরভাগ ছেলে মেয়ে বাংলা বলতে পারছেন না। এর কারণটা কিন্তু ওই রাষ্ট্রের থেকেও বেশি কারণটা ঘরের। কারণ বাবা মা, আমি দেখেছি আমার আত্মীয় স্বজন যে বাবা মা তারা ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি অত যত্ন নেননি, ফলে এখন আমাদের সঙ্গে যখন কথা বলতে যান, তারা অন্যভাবে কথা বলেন, মিশিয়ে এক ধরনের বাংলা বলতে পারার খুব কষ্ট হচ্ছে তার। কিন্তু আবার কোনো কোনো পরিবারের আমরা দেখতে পাচ্ছি যে তাদের ছেলেমেয়েরা খুব ভালো বাংলা বলছেন, এই 30-40 বছর বিদেশে থেকেও। তার মানে কি, ঘরের একটা বড় দায়িত্ব আছে। আমি অস্বীকার করছি না ঘর যারা মা বাবা আছেন তারা পালন করছেন না, কিন্তু আমার বিষয়টি হচ্ছে যে মা বাবার দিক থেকেও একটা দায়িত্ব থাকবে, এবং ওই জাতিসত্তার দিক থেকে একটা দায়িত্ব থাকবে। আর রাষ্ট্র তার খাতগুলোকে ঠিক করবে, জায়গাগুলোকে ঠিক করবে, কিভাবে তারা বেড়ে উঠতে পারে, কিভাবে তারা চলতে পারে, তাদের কিভাবে বইটা হাতে পৌঁছতে পারে। এই মাতৃভাষার জায়গাটা তো এটি। আমার ভাষাটা, আমার ভাষা দিয়ে আমি চলবো, আমার ভাষা দিয়ে আমি কথা বলবো, মাতৃভাষার জায়গাটি এটি। একই সঙ্গে রাষ্ট্রের ভাষাটা তাকে আয়ত্তে আনতে হবে, রাষ্ট্রের ভাষাকে তাকে রাষ্ট্রের ভাষা দিয়ে তা কাজ করতে হবে, রাষ্ট্রের ভাষা দিয়ে তাকে চলতে হবে। আমাদের 21শে ফেব্রুয়ারি যে তৈরি হয়েছে, দাবিটা ছিল কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চাই। সেইখান থেকে আস্তে 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 নানামুখী হয়েছে কথাটা। কিন্তু প্রথমে যে আমাদের আন্দোলনটা ছিল, বাঙালিদের যে আন্দোলনটা ছিল, ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল, সেটা রাষ্ট্রভাষা বাংলা চাই। কারণ এটা শুরু হয়েছে, আপনারা সবাই জানেন যে দেশভাগের ঠিক পরপরই, আগেও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু দেশভাগের পরপরই একটা বড় সংকট তৈরি হলো। সংকটটা কি? একদল বলছে তুমি পাকিস্তানি হও, তুমি পাকিস্তানি, কিন্তু আরেক দল আমরা বলছি আমি কিভাবে হব, আমি তো বাঙালি, আমার তো একটা জাতিসত্তা আছে, আমি তো বাংলায় কথা বলি। এই প্রথম সংকটটা তৈরি হলো, একটা চাপানো
তৈরি আরম্ভ হয়ে গেল, যে কিভাবে এদেরকে গলা চেপে ধরা যায়, কিভাবে এদের কথা চেপে ধরা যায়, কিভাবে এদের ভাষাকে চেপে ধরা যায়, এই রকম একটা চাপ তৈরি হলো। তো তখন থেকেই বাঙালি বুঝে ফেললো যে আসলে রাষ্ট্রভাগ হয়েছে, আবার আমাদের কিছু ভাগ করতে হবে। তখন থেকে কিন্তু একটা আস্তে 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 তৈরি হতে 52-তে এসে তার রূপ পেল, যখন আমাদের ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিলেন, এবং তখন রাষ্ট্রের টনক নড়ল, যেটা অত সহজ বিষয় নয়। এটা অদ্ভুত লাগে। দেখুন, যেখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত দেশটার ভাষাটা হচ্ছে বাংলা, এবং আমাদের আরও কিছু ভাষা আছে কিন্তু সর্বাংশে বাংলা, সেখানে একটা অন্য ভাষা, উর্দু ভাষা একটা এসে বললেন যে আপনার ভাষা হবে উর্দু। অদ্ভুত একটা বিষয়। আমার যদি অনেকগুলো প্রদেশ থাকতো, যেমন পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান অনেকগুলো প্রদেশ আছে, এই প্রদেশ সেই প্রদেশ, নানা দেশের নানা প্রদেশের নানা ভাষা, সেইখানে ওরা একটা একত্রকরণ একটা ভাষা তৈরি করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এইটা একটা ভাষা, উর্দু একটা ভাষা, এটা রাষ্ট্রীয় ভাষা হতে পারে। কিন্তু এই দেশটার তো কোনো পাশে কোনো অন্য ভাষা নেই, তো সেখানে এসে কিভাবে একটা চাপ সৃষ্টি করলো, অদ্ভুত বিষয়। যাই হোক, সেইখান থেকে আমাদের এই 52 এবং তারপরের এই আধুনিকায়ন অবস্থা, সেটা হয়তো এখন আমরা পরে আলোচনা করতে পারবো। কিন্তু আদিবাসীর ক্ষেত্রে যে বিষয়টি, সেটি হলো যে আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রকে মনে রাখতে হবে, তারা এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক, এবং এই নাগরিকের দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, নিচ্ছেও, এবং সেটাকে আরো বড় আকারে পৌঁছাতে হবে, বড় আকারে যেতে হবে। একই সঙ্গে যার যার ভাষা, তাকেও সে দায়িত্ব নিতে হবে যে আমার ভাষাকে কিভাবে আমি আরো বেশি স্ফুরণ ঘটাতে পারি, আমার ঘরে, আমার বাইরে, আমার সাংস্কৃতিক বলয়ে, আমার গান, আমার নৃত্য, আমার সব কিছু মিলেকেও আমাকে দাঁড়া করাতে হবে, এইটি মনে রাখতে হবে। তো আদিবাসীর বিষয়টি এরকমভাবেই আমি দেখি আর কি। ধন্যবাদ, আপনি সাথে থাকুন। আমরা একটু আবারও ডক্টর সৌরভ শিকদারের কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে, ডক্টর সৌরভ শিকদার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, যে বিষয়টি নিয়ে আসলে কথা হচ্ছিল, বলছিলাম যে ভাষা আসলে বহমান, এর মধ্যে আগমন গমন থাকে, ভাষার মধ্যে শব্দর কিছু আগমন ঘটবে, কিছু গমন ঘটবে, না হয়তো ভাষা আসলে মৃত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের ভাষাকে রক্ষার ক্ষেত্রে বা সেই ভাষার কিছু কি শব্দ বাংলা ভাষায় আমাদের আত্মীকরণ করার প্রয়োজন বা সম্ভব কিনা? না, আসলে এটা ব্যাপারটা এরকম নয়। পাশাপাশি একাধিক ভাষাভাষী মানুষ থাকলে এই বিনিময়টা ঘটেই। আর ব্যবসা বাণিজ্য, জাগতিক সবকিছু, বিশেষ করে এখনকার দিনে তথ্য প্রযুক্তি, আকাশ সংস্কৃতি এবং চারিদিক থেকে যেভাবে একটা বৈশ্বিক বলয় তৈরি হয়েছে, একটা ছোট্ট পৃথিবী, একটা ছোট গ্রাম হয়ে গেছে, সেখানে খুব স্বতঃস্ফূর্ত ভাবেই ধরেন আমাদের বাংলা ভাষায় ইংরেজি শব্দ ঢুকে যাচ্ছে। এটা প্রকৃতির নিয়ম, এটাকে ঠেকানো যাবে না। ঠিক একইভাবে আদিবাসীদের যে ভাষা, সেই ভাষাতেও কিন্তু তাদের মধ্যেও কিন্তু এই প্রক্রিয়ার ব্যাপারটি আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে খুমিরা যে গ্রামে বাস করে, খুমিদের নিকটতম প্রতিবেশী হচ্ছে মুরোরা বাস করে বান্দরবানে। ফলে খুমিরা যেহেতু জনসংখ্যায় কম এবং মুরোদের জনসংখ্যা একটু বেশি, তো খুমিদেরকে খুমি ভাষা যেমন তাদের মাতৃভাষা, তার বাইরেও তাদেরকে জানতে হয়, মুরো ভাষা জানতে হয়। তারপরে তাদেরকে একটু শহরে এলে, বান্দরবান শহরে এলে মারমা জানতে হয়। তো ফলে যেটা হয় যে বহুভাষিক একটা অবস্থান তারা ধারণ করে। আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে এরকম বলতে হয় যে রাঙামাটি, বান্দরবন বা খাগড়াছড়িতেও আদিবাসীদের পাশাপাশি বাঙালিরা আসে, বাঙালিরা বসবাস করে। সে কারণে ওই ভাষার সংস্কৃতিকে টিকিয়ে রাখার ব্যাপার। ভাষা আসলে কেন হারিয়ে যায়, আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোর দিকে একটু নজর দিই তাহলে কিন্তু স্পষ্ট হয়। সঞ্জীব দা বলছিলেন কিছুক্ষণ আগে, আমি যুক্ত করি একজন ভাষাবিজ্ঞানী হিসাবে কিছু বিষয়। জনসংখ্যা কমে গেলে ভাষা হারিয়ে যায়। ভাষা হারিয়ে যায় যদি ওই ভাষা চর্চা করার সুযোগ সীমিত হয়ে যায়, যে আপনি ঘরে চর্চা করতে পারেন কিন্তু ঘরের বাইরে আপনি যেতে পারছেন না, সেক্ষেত্রে বাইরে ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে ভাষা হারিয়ে যায়। আপনি যদি মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ না থাকে তাহলে ভাষা হারিয়ে যায়। আপনার যদি সংস্কৃতি বিকাশের সুযোগ না থাকে তাহলে আপনার ভাষা হারিয়ে যায়। এভাবে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে, শুধু তাই নয়, একটি বৃহত্তর জনগোষ্ঠীর ভাষিক বলয়ে অবস্থান যদি আপনি করেন দীর্ঘদিন, তাহলে আপনার ভাষা হুমকি বা বিপন্নতার সম্মুখীন হবে। বাংলাদেশের আদিবাসী ভাষাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমরা যদি দেখি তাহলে দেখবো যে বাংলা রাষ্ট্র, বাংলাদেশে 99% মানুষের মাতৃভাষা বাংলা, বলা যায় প্রায়
99 অথবা 98 এরকম হবে। তো বাকি 2 ভাগ মানুষের যে আদিবাসীরা রয়েছে, তাদের যে বৈচিত্র্যময় অসাধারণ ভাষাগুলো রয়েছে, তাদের যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ তৈরি করে না দেওয়া যায়, আর গোলাম সরোয়ার যেটি বললেন সুন্দর করে যে তাদের ঘরেও কিন্তু চর্চা করার ব্যাপার আছে, জনগোষ্ঠীর নিজেদের মধ্যেও। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, সঞ্জীব দ্রং বলছিলেন যে মাতৃভাষা ইনস্টিটিউট করে তাদের মাতৃভাষা রক্ষা, আদিবাসীদের জন্য আলাদা প্রচেষ্টা করা, সেটি যেমন একটি জায়গা, বা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে সক্রিয় করা। পাশাপাশি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে আদিবাসীরা যেন তাদের মাতৃভাষার চর্চার সুযোগটা নিজেদের মধ্যে করে দেয়, নিজেরা যেন ঘরে চর্চা করে, এমনকি তাদের কমিউনিটির মধ্যে তারা কিন্তু চর্চা করতে পারে। ডক্টর সৌরভ শিকদার, আপনার কথাটি আসলে আমরা আবারও আপনার কাছে হয়তো আসবো। আমরা একটু দেশের বাইরে 21-এর যে উদযাপন, সেই উদযাপনের বিষয়টি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে বিষয়টি আসলে আমাদের একদম নিজেদের, সেটি এখন বিশ্বময় ছড়িয়ে গেছে। সেই বিষয়টি আসলে দেশের বাইরে কেমনভাবে উদযাপিত হচ্ছে সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে কলকাতা থেকে, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন ভাস্কর সর্দার। ভাস্কর, আপনি কি কথা শুনতে পারছেন আমার? শুনতে পাচ্ছি। ভাস্কর কি আজকে কলকাতায় এই আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনের বিষয়টি কিভাবে দেখছেন কলকাতাবাসী? এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, বাংলাদেশের ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু যথাযথ মর্যাদায় পালন করছে কলকাতা, এবং পাশাপাশি বলবো কলকাতাস্থিত বাংলাদেশ উপদূতাবাস। শহরের যে 21শে ফেব্রুয়ারি উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে এদিন কলকাতা মিশন প্রথমেই বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করেন। এরপর এক প্রভাত ফেরির আয়োজন করেছিল। সেই প্রভাত ফেরি শুরু ছিল যে বাংলাদেশ গ্রন্থাগার, অর্থাৎ কলকাতা যে পার্ক সার্কাস ময়দান, সেখান থেকে প্রভাত ফেরি শুরু হয়। সেখানে বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী সহ কলকাতার বিশিষ্ট জন, বাংলা ভাষাপ্রেমী মানুষ, এখানকার শিক্ষার্থী সবাই কিন্তু পা মেলায়, এবং সেই প্রভাত ফেরি শেষ হয় বাংলাদেশ মিশনে, যেটি অবস্থিত কলকাতার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে। এবং সেইখানে শহীদ মিনারে এবং বা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সবাই ফুল দিয়ে। এখানকার বিশিষ্ট জনরাও ছিলেন। পাশাপাশি শ্রদ্ধা জানান কলকাতা শাখার বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংক। এইভাবে যখন বাংলাদেশ মিশন তাদের প্রোগ্রাম সাজিয়েছে, পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, কলকাতা কর্পোরেশন, কলকাতার রবীন্দ্র ভারতী এবং শান্তিনিকেতন, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পাড়ার ক্লাব, প্রতিটা সংগঠনই কিন্তু শহীদদের শ্রদ্ধার পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। এর সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গে আজকে কিন্তু কোনো সরকারি ছুটি না, তা সত্ত্বেও শহীদদের শ্রদ্ধার সাথে এবং আন্তর্জাতিক মাতৃভাষা সব মিশেলে কিন্তু একটা অঘোষিত ছুটি পালন করছে কলকাতাবাসী। এটাই বলতে পারি সর্বশেষ। ভাস্কর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ভাস্কর সর্দার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমাদের সাথে যুক্ত আছেন সঞ্জীব দ্রং, ডক্টর সৌরভ শিকদার এবং গোলাম সরোয়ার আমাদের স্টুডিওতে রয়েছেন। আমরা আলোচনা করছি 21 নিয়ে। একটা বিরতি নিতেই হচ্ছে, খুব ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি 21-এর বিশেষ আয়োজনে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই মুহূর্তে আপনাদেরকে একটু সাভারে নিয়ে যেতে চাই। সেখানে আসলে কি পরিস্থিতি, 21 উদযাপনে কি প্রস্তুতি নিয়েছে বা কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছে সেখানকার মানুষজন বা সংগঠনগুলো, আমি একটু দেখে আসতে চাই। সাভারের প্রতিনিধি নাজমুল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। নাজমুল, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। নাজমুল, পরিস্থিতি কেমন দেখছে? মানুষ সেখানে কি পরিমাণ মানুষ সেখানে রয়েছে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে অঙ্কুর। আমি এই মুহূর্তে রয়েছি সাভার উপজেলার চত্বরে। সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু এখানকার যারা লোকজন রয়েছে এবং তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা আজকের এই মাতৃভাষা দিবস, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিবসকে ঘিরে কিন্তু সকাল থেকেই তারা শিক্ষার্থীরা এবং আশেপাশের লোকজন যারা রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছে এবং এখানে যারা শ্রদ্ধা নিবেদন করছেন, আপনি দেখছেন যে সকাল থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা আজকের এই দিনে সম্মিলিতভাবে
সামাজিক নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে আমরা আসলে দর্শকদেরকে দেখিয়েছি সাভারের পরিস্থিতি। আমরা আসলে একটু আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন গোলাম সরোয়ার, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। গোলাম সরোয়ার, ভাষা আন্দোলন এই ভূখণ্ডের মানুষের আসলে মানস গঠনে কতটা ভূমিকা রেখেছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি তো বলবো যে অনেকখানি, শুধু মানুষ গঠন কেনই বা বলবো, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই স্ফুরন্ত ভাষা আন্দোলন থেকে ধীরে ধীরে তৈরি হয়েছে। এই ধীরে ধীরে 6 দফা, ধীরে ধীরে গণ অভ্যুত্থান, ধীরে ধীরে মুক্তিযুদ্ধ, এবং আমাদের ভাষা আন্দোলন এখন সমস্ত বাঙালির একটা অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। এই অবলম্বন শুধু ভাষা প্রীতি, ভাষা রক্ষা, বাংলা ভাষায় কথা বলা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই অবলম্বনটা হলো একটা অস্তিত্ব। আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক বলয়, আমরা সকলে মিলে বেঁচে থাকার যে একটা অবলম্বন, তার একটা সমস্ত মিলে একটা অস্তিত্ব হচ্ছে ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনে যখনই আমি একটা বাংলা ভাষায় কোনো কিছু লিখি, কোনো কিছু বলি, কোনো কিছু পড়ি, তখনই আমার স্মৃতিতে কিন্তু চলে আসে যে ভাষাটা আমরা এমনি এমনি পাইনি। এই ভাষাটা আমার মায়ের ভাষা, কিন্তু কেউ কেড়ে নিতে চেয়েছিল। আমরা বাংলা এখানে বলছি, আমার দাদা 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 বহুদিন থেকে এই অঞ্চলে বাংলা আলোচনা বলছি আমরা বাংলা ভাষীরা, কিন্তু মাঝখান থেকে এসে কেউ কেড়ে নিতে চেয়েছিল। এই যে কেড়ে নিতে পারেনি, তারপরে যে একটা অবস্থান তৈরি হলো, বাঙালির মধ্যে একটা দৃঢ় অবস্থান তৈরি হলো, সেটি কিন্তু আমাকে জাগিয়ে তোলে বারবার। আমার মানুষ জাগিয়ে তোলে, আমার অস্তিত্ব জাগিয়ে তোলে, আমার বেঁচে থাকার একটা তাড়না তৈরি করে, বেঁচে থাকার অধিকার তৈরি করে। এটা একটা শক্তি। আমাদের বিভিন্ন জনের লেখাতে এরকমভাবে আসে। একটি বিখ্যাত লাইন আছে আমাদের, যে 21 মানে মাথা না নত না করা। এটা এমনি এমনি গড়ে ওঠেনি, নিশ্চয়ই কারো কলম দিয়ে বেরিয়েছে, কিন্তু তার ভেতরকার সেই বাণী এবং সেটা ছড়িয়ে পড়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের তৈরি হয়েছে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে। এই মুহূর্তে এটা আরেকটু ছড়িয়ে গেছে। আমরা যে ডক্টর সৌরভ শিকদারের কাছে আরেকটি ছোট্ট বিষয় জানা আছে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই ঘন্টার অনুষ্ঠানে। আমরা ডক্টর সৌরভ শিকদারের কাছে একটি ছোট্ট বিষয় জানার ছিল, আপনি যদি জানাতেন যে আসলে একটি ভাষার সাথে তো আসলে অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থনীতির সাথে একটি ভাষার কতটা টিকে থাকবে, কতটা বিস্তার লাভ করবে, সেই বিষয়টি টিকে থাকে। কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখি যে আসলে ব্যাংকে গেলেও আমাদের চেক সাইন করতে হয় ইংরেজিতে। এটি আসলে একটি ভাষা, আমাদের বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে বা এটিকে ধরে রাখার ক্ষেত্রে আমাদের জন্য কি অন্তরায় বা পরবর্তীতে ধরনের কোনো হুমকি হতে পারে? সেটা ব্যাপারটা এরকম নয়। আমরা আমাদের মাতৃভাষার যে চেতনার কথা বলছিলাম, সেই জায়গা থেকে যদি মনে হয় যে ভাষা চর্চার জায়গাটা, আপনি কিন্তু ইচ্ছে করলেই আপনি বাংলায় সাইন করতে পারেন, সেটা কোনো সমস্যার বিষয় নয়। আপনি অন্য ভাষাও করতে পারেন, এটা কিন্তু বাধ্যবাধকতার কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যে আমি আসলে আমার ভাষাটাকে কিভাবে দেখছি, আমি কিভাবে আমার ভাষাকে ভালোবাসতে পারি, কিভাবে তার চর্চা করতে পারি। ভাষার সামাজিক এবং অর্থনৈতিক মূল্য তৈরি করতে হয় সমাজে, দেশে, রাষ্ট্রে, তাহলে ভাষা টিকে থাকে। এবং শুধু টিকে থাকার ব্যাপার নয়, ভাষা জনগোষ্ঠীর চেতনার মধ্যে জেগে থাকে। আপনি আপনার গৃহে ঘরে যদি বাংলা ভাষার কথাই বলি, আদিবাসী ভাষার কথা বলি, সেটিকে চর্চা করার সুযোগ তৈরি না করেন, অনুপ্রাণিত না করেন, আপনার রাষ্ট্র যদি আপনাকে আপনার ভাষার অর্থমূল্য তৈরি না করে, তাহলে হুমায়ুন আজাদের ভাষায় বলতে হয়, কত টাকা হলে বাংলাকে ঘৃণা করতে ইচ্ছে করে। তো কাজে আমরা ভিন্ন ভাষা বিদ্বেষী নই, কিন্তু আমরা একই সঙ্গে এটাও বলতে চাই যে আমরা আমাদের নিজেদের ভাষাকে ঘরে এবং রাষ্ট্রে ব্যবহারের সামাজিক এবং অর্থনৈতিক মূল্য তৈরি করতে হবে। সৌরভ শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সঞ্জীব দ্রং, আপনাকে আসলে অনেকক্ষণ ধরে আমরা পাচ্ছিলাম না, সংযোগ স্থাপন করতে সমস্যা হয়েছিল। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার ক্ষেত্রে শেষ পর্যন্ত আসলে সংস্কৃতি বিনিময়ের বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যে এই আদিবাসী বাঙালি ভাষা সংস্কৃতির আদান প্রদান খুব গুরুত্বপূর্ণ। আমরা ভারতের উদাহরণ দিতে পারি। ভারত, আপনি মেঘালয়ে দেখেন, মেঘালয়ে গারো, খাসিয়া, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গারো, উপমুখ্যমন্ত্রী হলো খাসিয়া। ওখানে তারা তাদের ভাষায় পড়াশোনা করতে পারে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আবার তারা হিন্দি পড়তে পারে, বাংলাও পড়তে পারে। আমার মনে হয় সংক্ষেপে আমি যে কথাটা বলতে চাই
আমাদের বাংলাদেশে আপনার এই যে বাঙালি এই জাতির বাইরে বা বাংলা ভাষাভাষী মানুষের বাইরে এই যে 50টি আদিবাসী জাতির মানুষের আছে, তাদের সঙ্গে এক ধরনের সাংস্কৃতিক সামাজিক সেতুবন্ধন রচনা করা খুবই গুরুত্বপূর্ণ। আমি অসংখ্য ধন্যবাদ সঞ্জীব দুয়াং, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের অনুষ্ঠান একদম শেষ হয়ে গেছে। ডক্টর সৌরভ শিকদার এবং সঞ্জীব দুয়াং, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গোলাম সরোয়ার, একদম শেষ মুহূর্তে আপনি আসলে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, একদমই ছোট করে। বিষয়টা হলো ভাষার প্রতি একটা প্রীতি তৈরি করার একটা ব্যবস্থা করতে হবে। আমরা ফেব্রুয়ারি মাসে ভাষার মাস 1 মাস এই উদযাপনটা করি, এটা খারাপ না। অনেকে ভাবেন হয়তো 1 মাস করে কি হবে, কিন্তু আমাদের প্রতি মাসে আলাদা আলাদা বিষয় আছে। কিন্তু এই মাসকে ধরে সারা বছরের একটা রুটিন তৈরি করতে হবে, এবং সেটা রাষ্ট্র যেমন করবে তেমনি প্রবীণ যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারাও কিন্তু তৈরি করবেন। অসংখ্য ধন্যবাদ গোলাম সরোয়ার। আসলে আমাদের একদম সময় একদমই শেষ হয়ে গেছে। দর্শক, আমাদেরকে একটা সংবাদ বিরতিতে যেতে হচ্ছে। ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে সংবাদ বিরতির পর।